উত্তাপের মধ্যেই প্রধান বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেয়া এক বক্তব্যে তোলপাড় গোটা দেশ। কংগ্রেস ক্ষমতায় এলে তারা জনগণের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে। সম্প্রতি এমন এক মন্তব্য করেন মোদী, আর এতে চটেছে বিরোধীরা। এমনকি মোদীর ওই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যা পূরণে বেশ কাঠখড় পোড়াতে হবে বিজেপিকে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। বলা হচ্ছে মোদীর এই উচ্চাভিলাষী স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে দক্ষিণাঞ্চলের ভোট। যদিও বরাবরই অঞ্চলটিতে দুর্ভেদ্য ক্ষমতাসীনরা। 2019-এর নির্বাচনেও এই অঞ্চলের 131 আসনের মধ্যে মাত্র 30টিতে জয় পেয়েছিল বিজেপি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। আরো জানাচ্ছেন অন্যয় কর্মকার। ভারত জুড়ে চলছে 44 দিনব্যাপী 7 দফার ম্যারাথন লোকসভা নির্বাচন। এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রথম পর্বের ভোট গ্রহণ। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ সামনে রেখে রাজ্যে রাজ্যে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। কম যাচ্ছেন না দলীয় শীর্ষ নেতারাও। প্রতিদিনই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়াচ্ছেন মোদী, রাহুল, মমতা। তবে এর মধ্যেই প্রধান বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া এক বক্তব্যে ভারত জুড়ে চলছে তীব্র আলোচনা সমালোচনা, বইছে বিতর্কের ঝড়। রোববার রাজস্থানে এক নির্বাচনী জনসভায় মোদী বলেন, কংগ্রেসের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দলটি ক্ষমতায় এলে দেশের জনগণের সম্পদ, সোনাদানা সব অনুপ্রবেশকারী ও মুসলমানদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। এমনকি মা বোনদের মঙ্গলসূত্র তাদের বিলিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। अगर कांग्रेस की सरकार बनेगी तो हर एक की प्रॉपर्टी का सर्वे किया जाएगा। हमारी बहनों के पास सोना कितना है उसकी जांच की जाएगी, उसका हिसाब लगाया जाएगा। सरकारी मुलाजिमों के पास कितना जगह है, क्या है, पैसे कहाँ है, नौकरी कहाँ है, उसकी जांच की जाएगी। इतना ही नहीं, आगे क्या कहा है, ये जो गोल्ड है बहनों का और जो संपत्ति है ये सबको समान रूप से वितरित कर दी जाएगी। মোদীর এমন বক্তব্যের পর ভারত জুড়ে চলছে তীব্র সমালোচনা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, প্রথম দফার ভোট মোদীর বিপক্ষে গেছে বলে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। ওই ভাষণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে এরই মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে বলেও জানান তিনি। आप डरो मत किसी से भी। एक बड़ा हथियार बाबा साहब ने संविधान के तहत आपको दिया है। অন্যদিকে রাহুল গান্ধী বলেছেন, মোদীর এমন বক্তব্য হতাশার লক্ষণ। প্রথম দফার ভোট বিজেপির বিরুদ্ধে গেছে বুঝতে পেরে প্রধানমন্ত্রী এখন মিথ্যার আশ্রয় নিচ্ছেন, মানুষের নজর ঘোরাতে চাইছেন। প্রধানমন্ত্রী থাকাকালে মনমোহন সিং বারবার মুসলিম সমাজের ক্ষমতায়নের কথা বলে এলেও মোদী এখন তা বিকৃত করছেন বলেও অভিযোগ রাহুলের। नरेंद्र मोदी जी ने हिंदुस्तान के 4-5-10 उद्योगपतियों को दिया है। এর আগে 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর করা এক বক্তব্যের সঙ্গেও মোদীর এই বক্তব্যের তুলনা করছেন অনেকে। সে সময় মনমোহন বলেছিলেন, দেশের সম্পত্তির উপর মুসলমানদের অধিকার। স্বপ্ন নির্বাচনী উত্তাপ সাথে তীব্র গরম, দুয়ে মিলে উত্তপ্ত ভারতের ভোটের মাঠ। 44 দিনের ম্যারাথন নির্বাচন হবে 7 দফায়, যার প্রথম ধাপ শেষ হয়েছে। জোটগতভাবে এই নির্বাচনে 400 আসন জয়ের স্বপ্ন দেখছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এককভাবে মোদীর দলের টার্গেট 370 আসন। তবে প্রথম দফার ভোট শেষে বিজেপি নেতাদের আত্মবিশ্বাসের জোয়ারে কিছুটা ভাটার টান দিয়েছে। এ দফায় 102 আসনে গড়ে ভোট পড়ে 63%, যা গেল বছরের তুলনায় প্রায় 4% কম। তীব্র গরম ও অন্যান্য কারণে ভোটারের সংখ্যা আরও কমতে পারে পরবর্তী ধাপে। ক্ষমতাসীনদের প্রতি রাজপুতদের অসন্তোষ ও সেনা নিয়োগে বিতর্কিত অগ্নিবীর প্রকল্পের কারণে রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে ব্যাপক চাপের মুখে রয়েছে বিজেপি। বাধ্য হয়ে 4 বছর মেয়াদী প্রকল্পটি নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ অসন্তোষের পালে হাওয়া দিয়েছে চলমান কৃষক আন্দোলনও। গেলবার পুলওয়ামা বালাকোট কাণ্ড, পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারত জুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিলেন মোদী। আশা ছিল রাম মন্দির ইস্যু সেই আলোড়নকে আরও বিস্তৃত করবে, কিন্তু এখন পর্যন্ত সেটি বাস্তব হয়নি। বিজেপির জন্য দুর্ভেদ্য এক দুর্গ ভারতের দক্ষিণাঞ্চল। 2019 সালে 131 আসনের মধ্যে মাত্র 30টিতে জয় পেয়েছিল বিজেপি। ভারতের মোট জনসংখ্যার এক দুর্গ ভারতের দক্ষিণাঞ্চল। 2019 জনসংখ্যার 20% বসবাস রয়েছে এই অঞ্চলে। দক্ষিণের 5 রাজ্য তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তেলেঙ্গানার ভারতের জিডিপিতে অবদান রয়েছে 30%। আল জাজিরার বিশ্লেষণ বলছে, এখানে বিজয়ের নিশান না উড়াতে পারলে 400 আসনের স্বপ্নই থেকে যাবে মোদীর। কারাগারে আটক বিএনপি নেতা খোকনের বাসভবনে সালাম।
কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিবারের খোঁজ নিতে তার ঢাকাস্থ বাসভবনে গেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। শনিবার বিকেলে বিএনপি নেতা সালাম আটক খোকনের সহধর্মিণী দলের নির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেনা আলাউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা, সদ্য অ্যাড ফখরুল উল ইসলাম, মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা চৌধুরী বিথি, বিএনপি তথ্য ও প্রযুক্তি দপ্তরের ক্রু কর্মকর্তা মাহফুজুর কবির মুক্তার প্রমুখ। কারাগারে আটক বিএনপি নেতা খোকনের বাসভবনে সালাম। কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিবারের খোঁজ নিতে তার ঢাকাস্থ বাসভবনে গেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। শনিবার বিকেলে বিএনপি নেতা সালাম আটক খোকনের সহধর্মিণী দলের নির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেনা আলাউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা, সদ্য অ্যাড ফখরুল উল ইসলাম, মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা চৌধুরী বিথি, বিএনপি তথ্য ও প্রযুক্তি দপ্তরের ক্রু কর্মকর্তা মাহফুজুর কবির মুক্তার প্রমুখ। কারাগারে আটক বিএনপি নেতা খোকনের বাসভবনে সালাম। কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিবারের খোঁজ নিতে তার ঢাকাস্থ বাসভবনে গেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। শনিবার বিকেলে বিএনপি নেতা সালাম আটক খোকনের সহধর্মিণী দলের নির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেনা আলাউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা, সদ্য অ্যাড ফখরুল উল ইসলাম, মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা চৌধুরী বিথি, বিএনপি তথ্য ও প্রযুক্তি দপ্তরের ক্রু কর্মকর্তা মাহফুজুর কবির মুক্তার প্রমুখ।